আবার পরীক্ষার পড়াশুনো অনেকেই শুরু করেছে। আবার নানা রকম মামলা মোকদ্দমাও চলছে। আবার বহু সংখ্যক ক্যান্ডিডেট এই পরীক্ষাতে পাস করতেই পারে না। এরকম আছে। ২ বার, ৩ বার, ৪ বার পরীক্ষা দেয় কিন্তু পাস করতে পারে না। আবার পাস করে, চাকরি পায় না। আবার পাস করে, ইন্টারভিউতে ডাক পায় না। ইন্টারভিউতে ডাক পায়, কিন্তু চাকরি পায় না। এইসব এক রহস্যময় জায়গা তৈরি আছে। এসব সত্ত্বেও টেট পরীক্ষার জন্য প্রিপারেশন কয়েকজনেই নিতে শুরু করে। অনেকেই পড়াশুনো করে সিরিয়াসলি। কিন্তু কবে টেট পরীক্ষা হবে আমরা কেউ জানি না। কবে রিক্রুটমেন্ট হবে সেটাও আমরা জানি না। কিন্তু ক্লাস চলছে। তাহলে ক্লাস চলছে মানে সময় নষ্ট হচ্ছে আমাদের? নাকি অপচয় করছি? তাহলে হচ্ছেটা কি? বিষয়টা হলো যারা শিক্ষক-শিক্ষিকা প্রফেশনে আসতে চায়, যারা অন্য কোনো আর প্রফেশনের মধ্যে যুক্ত থাকার ভাবনা চিন্তা করে না, তাদের তো আর থেমে থাকলে চলে না। তাদেরকে নিজেকে রেডি রাখতে হয়। প্রস্তুত থাকতে হয়। কখন প্রয়োজন পড়ে আমাকে? কখন পরীক্ষা আসে? আর শুধু পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা কেন? সিটেট পরীক্ষাও বছরে ২ বার হয় এবং সেই পরীক্ষায় বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরাও পারফর্ম করে, চাকরিও পায় এবং এই সবকিছু মিলিয়ে টেটের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন যথেষ্ট সোজা না। যথেষ্ট কঠিন এবং পরিশ্রম সাধ্য। ১৫০ এর মধ্যে ৯০ পেলে পাস। কিন্তু ৯০ পেলে চাকরি পাওয়া যায় না। খালি হাতে বাড়ি ফিরতে হয়। সবাই ভাবে আমি টেটে পাস করে চাকরি পাইনি। লোকজনও ভাবে টেটে পাস করেছে কিন্তু চাকরি পায়নি। কিন্তু চাকরিটা পাবে কি করে? ১৫০ এ পরীক্ষা, অনেকেই তো ১০০ র উপরে পেয়ে বসে আছে। তাহলে যে ৯০ পেয়েছে তার ডাক আসবে কি করে? ডাক আসার সম্ভাবনাই নেই। যে ক্যান্ডিডেট টেটে ১০০ পেয়ে গেছে, যে ক্যান্ডিডেট টেটে ১১০-২০ পেয়ে গেছে, তাদেরকে নিয়ে যদি ভ্যাকেন্সি ফিল আপ হয়ে যায়, তাহলে বাকি যারা টেট পাস করেছে তাদের ডাকার প্রশ্নই নেই। আমার কথা বোঝা গেল কি যাচ্ছে না? বুঝতে পারছো কি পারছো না আমার কথা? শুনতে পাচ্ছি না কথা। সেই জন্য টেটের প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে নাম্বারের দিকটাকেও টার্গেট রাখতে হয়। যে আল্টিমেট কতটা পর্যন্ত আমি স্কোর করে রাখতে পারি, কতটা বেশি নম্বর আমি তুলে নিতে পারি। যতটা বেশি নম্বর তুলে রাখতে পারবো ততটাই আমার পক্ষে যাবে।
আমার পক্ষে লাভ। সেই জন্য শুধু টেট পাস করতে পারিনি বা টেট পাস করব এই বিষয়ের উপরে কিন্তু টিচিং প্রফেশন ডিপেন্ড করে না। তাই প্রিপারেশন যদি ঠিক ঠিক সময় থেকে শুরু করা যায়, তাহলে যেদিন পরীক্ষা হবে, টেট পরীক্ষা নেক্সট, সেই দিন কিন্তু আর আমাকে চিন্তায় পড়তে হবে না। তখন কি চিন্তা করব আমরা? তখন আমরা চিন্তা করব 150-র মধ্যে কত পাবো। টেটে পাস করবে এটা ভাবছি না, আমরা ভাববো 150-র মধ্যে 120 পাবো না 25 পাবো না 110 পাবো, এরকম ভাব। মিজানুর, বুঝতে পারছো কি পারছো না? স্যার বুঝতে পারছি। পার্থ, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই জন্য কখনো টার্গেট রাখতে নেই যে আমি 90 পেলেই হয়ে যাবে মোটামুটি। সেই কারণে টেট পরীক্ষায় বারবার বারবার লোকে বসে কতটা স্কোর করা যায়। আপনি পাস করেছেন? হ্যাঁ। কত পেয়েছেন? 91। পাস। আবার বসবো কেন? ওতে চাকরি হচ্ছে না, আরো দরকার, ডাক পাচ্ছি না। এইখানে যার যত নম্বর স্কোরিং হবে তার ডাক তত তাড়াতাড়ি আসবে। 5টা পেপার 30 নম্বর করে, সবাই জানি আমরা। 150 নম্বরের পরীক্ষা হয়। এই 150 নম্বরের পরীক্ষায় 5টা পেপার, কোনো পেপারকেই আমরা সহজ বলতে পারি না। একটা পেপারও সহজ নয়, সবকটা পেপারই কঠিন। আর তার মধ্যে কঠিনতর চ্যাপ্টার হচ্ছে চাইল্ড সাইকোলজি। চাইল্ড সাইকোলজি এমন একটা চ্যাপ্টার, এমন একটা বিষয়, যেটা পড়তে তো হয়ই, যত না বেশি পড়তে হয় তত বেশি এক্সপেরিমেন্ট করতে হয়। বই যতটা বেশি না আমরা পড়বো, তার থেকে বেশি আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক করতে হয়। সেই কারণে চাইল্ড সাইকোলজির বেশিরভাগ প্রশ্নগুলো কনসেপচুয়াল বেসড হয়। বইয়ের থেকে প্রশ্ন আসে ঠিকই, কিন্তু সেই বই ডিরেক্ট সেইভাবে ইনফরমেশন দেয় না। কিছু বেসিক কোশ্চেন থাকে, 5টা 6টা কোশ্চেন থাকে, 5টা 6টা কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো ডিরেক্ট চ্যাপ্টার থেকে দিয়ে দেয়, অমুক চ্যাপ্টার তমুক চ্যাপ্টার বোঝা যায়। কিন্তু বাকি 20-25টা প্রশ্ন থাকে যেখানে কনসেপশন শেষ কথা। অর্থাৎ শিশুদের সম্পর্কে, সমাজ সম্পর্কে, পঠন পাঠন সম্পর্কে যাদের স্বচ্ছ ধারণা আছে, যারা এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তাদের পক্ষেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। মিজানুর, আমরা কোথায় ছিলাম? গতদিন কোথায় শেষ করেছিলাম? কি কাজ করছিলাম? স্যার আমরা ওই বুদ্ধির চ্যাপ্টারটা শুরু করেছিলেন, আর যেমন তো স্যার টার্ম ম্যানের যে সংজ্ঞাটা সেটা ওর মধ্যে কাজ হচ্ছিল আর কি। টার্ম ম্যান যে বুদ্ধি মানে বিভিন্ন ভাবে যে পার্থক্যটা করেছিলেন বুঝেছি। সেই ব্যাপারটা। প্রিয়াঙ্কা গড়াই, বুঝতে পারলে কি পারলে না আমার কথা? স্যার বুঝতে পারলাম। তোমার কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই। টিনা মণ্ডলের কোনো প্রশ্ন আছে আমাকে? আমরা এই টেটের ক্লাস
অনেকদিন হয়েছে শুরু করেছি, আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোচ্ছি। এবার কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারে ঢুকেছি সেটা ক্লাস করতে করতেই বোঝা যায়। আমরা একটা চ্যাপ্টার দিয়ে ঢুকেছিলাম, সেটা হচ্ছে ওই সৃজনশীল ছেলে মেয়ে যারা, প্রতিভাবান ছেলে মেয়ে যারা, বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়ে যারা, যারা একটু ব্যতিক্রমী ছেলে মেয়ে, তাদের নেচার, তাদের স্বভাব, তাদের কাজকর্ম, তাদের দক্ষতা, এইসব নিয়ে আলোচনা করতে করতে আমরা বলেছিলাম যে ক্লাসের মধ্যেই যে এই যে আমরা শিশু মনস্তত্ত্ব চ্যাপ্টারটা পড়ি, শিশু মনস্তত্ত্ব চ্যাপ্টারে আমাদের কাছে সবচেয়ে একটা বড় চ্যাপ্টার এবং সবচেয়ে বেশি আলোচনা করা হয় যে চ্যাপ্টার নিয়ে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে বুদ্ধি। এই চ্যাপ্টার নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। এটা এমনই একটা চ্যাপ্টার। কেন এই চ্যাপ্টার নিয়ে বেশি আলোচনা করার দরকার কি? তার কারণ এই বুদ্ধি হলো আমাদের এক ধরনের বুদ্ধি হলো জ্ঞান অর্জন আর প্রয়োগ করার এক ধরনের ক্ষমতা, এক ধরনের ক্ষমতা। এটাকে যদি আমরা ইংলিশে বলি, আমি যদি ইংলিশে বলি, দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার এসিসি এসি সরি এসি কিউ ইউ আই আর ই অ্যাকোয়ার, দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। এই হলো বুদ্ধি। এবার আমরা ছেলে মেয়েদের পড়াবো, বোঝাবো, পরীক্ষা হবে, পাশ ফেল থাকবে, ছেলেমেয়েরা বকাঝকা খাবে, এসব হবে, ছেলে মেয়েদের সমস্যা থাকবে অনেক, সবকিছু থাকবে। কিন্তু যাই থাকুক না কেন, এদের নিয়ে যাই বকাঝকা করি না কেন, এদেরকে নিয়ে যাই সমালোচনা করি না কেন, দিনের শেষে আমাদের একটাই প্রশ্ন থাকে, একটাই বক্তব্য থাকে, ও বুদ্ধি হলে সব শিখে যাবে, বুদ্ধি হলে ঠিক হয়ে যাবে। এখন বুদ্ধি আসেনি, ম্যাচুরিটি আসেনি, বুদ্ধি ঠিকঠাক ডেভেলপ করেনি। তাহলে আমি বলতে পারি এই যে বুদ্ধি হলো এক ধরনের জৈবিক প্রক্রিয়া, এক ধরনের জৈবিক প্রক্রিয়া। পরিবেশের সঙ্গে অভিযোজন করতে যে ক্ষমতার প্রয়োজন, তা আমরা বুদ্ধি থেকেই লাভ করি। আমার কথা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার। আচ্ছা, তাহলে আবার এই বুদ্ধি হলো বুদ্ধি হলো
বিমূর্ত কোনো কিছু চিন্তা করার ক্ষমতা। বিমূর্ত কোনো কিছু চিন্তা করার ক্ষমতা, বিশেষ ক্ষমতা। বিমূর্ত মানে যা আমার কাছে ভিজিবল নয়, ইনভিজিবল। ইনভিজিবল, ভিজিবল। একটা হচ্ছে ভিজিবল, যা আমি চোখে দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ইনভিজিবল, যা চোখে দেখতে পাচ্ছি না। তাহলে ইনভিজিবল ভাবনা চিন্তা করার ক্ষমতা। এই জন্য টারম্যান নামে একজন মনোবিদ, সেই মনোবিদ একটা কথা বলেছেন। মনোবিদের নাম হচ্ছে টারম্যান। তিনি বললেন, বুদ্ধি হলো এবিলিটি, এবিলিটি টু ক্যারি, ability to carry abstract thinking, abstract thinking, ability to carry abstract thinking। সাধারণভাবে যা কিছু আমরা ভাবি, সবকিছু ভাবনা চিন্তার জন্যই বুদ্ধি লাগে। বুদ্ধি ছাড়া মানুষের পক্ষে জীবন ধারণ করাই তো সম্ভব নয়। খেতে গেলেও বুদ্ধি লাগে, চিবোতে গেলেও বুদ্ধি লাগে। বুদ্ধি ছাড়া তো কোনো মানুষের পক্ষে জীবন ধারণ করাই সম্ভব নয়। কারণ প্রতি মুহূর্তেই বুদ্ধি আমাকে গাইড করে, প্রতি মুহূর্তে। একবার প্যারেন্ট টিচার মিটিং এ মিজানুর আর পার্থ এই সমস্যাটার সমাধান করবে। আমি প্রবলেম বলছি, দেখি তোমরা বুদ্ধি কি করে কাজে লাগাও। প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে আমাদের, ছাত্র আসেনি, ছাত্র 7-এ পড়ে, বাবা মা দুজনেই এসছে। এসে রেজাল্ট ছেলের নিয়েছে, নিয়ে এখন মা বলছে ছেলে নিয়ে খুব সমস্যায় পড়েছি স্যার, ছেলে নিয়ে খুব সমস্যায় পড়েছি, বিপদে পড়েছি। কি বিপদ? ছেলে মারাত্মক হিংস্র হয়ে উঠছে বাড়িতে দিনের পর দিন। ছেলে মারাত্মক হিংস্র হয়ে উঠছে দিনের পর দিন, 7-এ পড়ে। আমরা ওর সঙ্গে কেউ পেরে উঠছি না। কেন, কি করছে? ও ঠাকুরমা দাদু এদের গায়ে হাত তুলছে, মোবাইল না পেলে জিনিসপত্র ভাঙচুর করছে, মোবাইল দিয়ে খেলতে দিতে হবে, সেটা না পেলেই মারামারি ভাঙচুর। ও ঠাকুরমাকে ধাক্কা দিচ্ছে, দাদুকে ধাক্কা দেয়, চিৎকার করে ওঠে, চেঁচামেচি করে। সে একটা ভয়ানক অবস্থা স্যার। আপনারা কিছু একটা করুন, ব্যবস্থা করুন। ছেলেকে তো কন্ট্রোল করা যাচ্ছে না, খুব মুশকিল কাজ। মিজানুর, এরকম ঘটনা যদি ঘটে, তোমাকে কোনো বাবা মা এসে যদি বলে, তোমার করণীয় কি? স্যার প্রথমত তাদের বাড়ির সমস্ত মানে বাচ্চাটার ব্যাকগ্রাউন্ডটা স্যার জানতে হবে। মানে স্যার যেটা আমরা সাইকোলজির ভাষায় ওই কেস স্টাডি বলি, সে এরকম ধরনের কেস স্টাডি তার করতে হবে যে তার বাবা মা বাড়িতে কতক্ষণ থাকেন বা তারা দুজনেই সার্ভিস করেন কিনা, এই বিষয়গুলো জানতে হবে। এবং তার বাড়িতে আর কে কে থাকেন, মানে মেনলি স্যার যেটা বলতে চাইছি বাড়ির ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। এবার হচ্ছে যে বাবা মা বা বাড়ির সমস্ত মানুষের আচরণটা কেমন করে সেখান থেকে, কারণ বাচ্চারা তো দেখেই শেখে, সেটা দেখতে হবে। মানে প্রধানত ধরুন একটা স্কুলেতে বাচ্চা থাকে কতক্ষণ, খুব বেশি হলে 6 ঘন্টা 7 ঘন্টা থাকে, আর বাকি মানে 17-18 ঘন্টা সে বাড়িতেই থাকে। তো সে আচরণটা শিখবে বাবা মায়ের কাছ থেকে বা বাড়ির সমস্ত গুরুজনদের কাছ থেকে। তো সবসময় এক্সপেক্টটা করতে হবে যে যে বাড়ির মধ্যে থেকেই সে ভালো কিছু শিখে আসবে, আর টিচাররা সেটা গাইড করে দেবেন। এবার টিচারদের যেটা সম্ভাবনা টিচাররা সেটা করবেন, কিন্তু স্যার প্রধান ভূমিকাটা পালন করতে হবে বাবা মাকে এবং বাড়ির যে সমস্ত গুরুজনরা আছে তাদেরকে। এবার একটা ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে ছেলে যার সম্পর্কে এত নালিশ করলো,
তার সম্পর্কে আমার কিন্তু কোনো নালিশ নেই, কারণ সে কিন্তু ক্লাসে মারামারিও করে না, ক্লাস ফাঁকিও দেয় না। হ্যাঁ, পড়াশোনায় নম্বর হয়তো সে ফুল মার্কস পায় না, সেটা অন্য বিষয়। ক্লাসে সে মনিটর হয়, ক্লাসে কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই তার বাবা মা যা রিপোর্ট করে গেল তার সঙ্গে সেই ছেলেকে দেখলে তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তার বাবা মায়ের কথা শুনে আমি কিন্তু আমি বললাম যে ও তো ভালো শান্ত ছেলে, ভদ্র ছেলে, ওর মধ্যে তো কোনো হিংসার কোনো জায়গাই তো দেখি না। মেজাজ বলুন, মারি করুন, বাড়িতে যদি এতটাই বিপজ্জনক হবে তাহলে স্কুলে তার ছিটে ফোটা তো থাকবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া মারামারি, হিংসা, জেদ, এইসব তো স্কুলে থাকবে, কিছু না কিছু তো থাকবে। কিন্তু স্কুলে তো ওর নামে কোনো ব্যাড রেকর্ড নেই, বাড়িতে এত গোলমাল করতে শুরু করে কেন? আপনারা জানেন না ও ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ছেলে নিয়ে যে কি করি। তাহলে এবার বুঝা এইবার গেল আরেকটা ক্লু পাওয়া গেল। স্যার এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা মনে হচ্ছে যে স্যার স্বাধীনতার ব্যাপারটা থাকে, মানে ধরুন স্কুলে যতক্ষণ থাকে সে সবার সঙ্গে মিশতে পায় এবং তার নিজের যে সমস্ত মনের স্বতঃস্ফূর্ত ইচ্ছা সেটা সে প্রকাশ করতে পারে এবং বন্ধু বান্ধবের সঙ্গে থাকে, সেটা তো ভালো লাগে। এবং ধরুন যে পরিবেশে থাকে, সারাদিনের যদি রুটিন থাকে, ধরুন সকালবেলায় যে পরপর টিউশনই পড়ে যায় বা অন্য কারো কাছে পড়ে, সে নিজের মতো যদি স্বাধীনতা না পায়, মানে বাবা মায়ের এক্সপেকটেশনটা যদি তার উপরে চাপ সৃষ্টি করে, সেক্ষেত্রে স্যার এই সম্ভাবনাটা প্রবল যে সে স্যার নিজের স্বাধীনতাটা পাচ্ছে না, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প বা তাদের সঙ্গে খেলাধুলা সেই সুযোগটা যদি না পায়, সেক্ষেত্রে স্যার এরকম ধরনের একটা দ্বন্দ্ব তার মধ্যে তৈরি হবে। ঠিক কথা। এইবার তোমার কথা অনুযায়ী আমি কেস স্টাডি শুরু করেছি, আরো একজন আমাদের লেডি টিচার আছেন তিনিও শুরু করলেন যে কেসটা কি, এই ছেলেটাকে নিয়ে এত সমস্যা কেন। গার্জিয়ানরা ফোন করছেন আবার, স্যার একটু দেখুন ছেলেটাকে, একটু কথা বলুন, স্কুলে তো যায়, ওর সঙ্গে একটু আলাদা করে কথা বলুন, ওর মনের ভাবটা একটু বুঝুন স্যার, আপনারা দেখলে তাহলেই ছেলেটা ভালো হবে। আমরা বললাম ঠিক আছে দেখছি, আমরা আমরা শুধু বলছি দেখছি স্যার, ওকে একটু কাউন্সিলিং করার একটা ব্যবস্থা করে দিন, আমরা শুধু বলছি দেখছি দেখছি। এইবার আমাদের যে লেডি টিচার রয়েছেন তিনি বলছেন স্যার তাহলে ছেলেটাকে আপনি একটু ডেকে একটু ধমক টমক একটু দেয়া দরকার, ওর মা ফোন করেছিল, বলছে আজকেও আবার ঠাকুর মাকে ধাক্কা দিয়েছে। এবার এই দেখো, এই যে আমি যা যা লিখলাম স্ক্রিনে আর তোমাদেরকে যে গল্প বলছি তার সঙ্গে সিমিলারিটি আছে। অর্থাৎ আমাদের সামনে এখন ভিজিবল কিছু নেই, আমাদের সামনে যা পিকচার আছে সব হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যা আমি চোখে দেখতে পাচ্ছি না। এই বিমূর্ত বিষয় নিয়ে আমাদেরকে এবার গভীর চিন্তা করতে হচ্ছে, আর এই গভীর চিন্তা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাকে কে সাপ্লাই দেবে? বুদ্ধি। বুদ্ধি। স্যার এক্ষেত্রে আরেকটা বিষয় ছিল, মানে ওই যে বাবা মার কথাটা বললেন, তাদের আচরণটা দেখে মনে হলো যে মানে ওনারা চান যে তাদের শিক্ষক মহাশয় বা অন্য কোনো যাদেরকে মানে কি নিজেদের উপর দায়িত্বটা কম নিতে চান, এবং যারা শিক্ষক মহাশয় মানে যেখানে তারা খরচা করছেন ওনারা, সেক্ষেত্রে মনে হচ্ছে এক্সপেকটেশনটা বেশি স্যার। এইবার মানে কেস অনেক হচ্ছে, গার্জেন অনেক হ্যাঁ, গার্জেন থাকে, ধরুন তারা উচ্চশিক্ষিত, তারা বলেন যে তাদেরকে যখন অভিযোগ করা হয় যে ছেলেটা এরকম গোলমাল করছে, তারা বলেন যে এইটা স্বাভাবিক, খুব একটা অস্বাভাবিক নয়, তো আমরা দেখবো। কিন্তু অনেক গার্জেন কি করেন, যেটা ছোটবেলা থেকেই যারা সে টিচার দিয়ে দেন, মানে বাড়িতে তাদের সময় থাকে না, তারা কোনোভাবে ছেলেদের উপরে গুরুত্ব দেন না, সেক্ষেত্রে কি সবটুকু দায়িত্ব শিক্ষক মহাশয়ের উপর দেন, তখন স্যার এক্সপেকটেশনটা মানে সে লোডটা সবকিছু, ধরুন ওই যে কোনো কিছু গোলমাল হচ্ছে এটা বাড়ির ব্যাপার, আপনারা বলছেন তাদের স্কুলে তার পরিবেশ ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে মানে বাড়ির লোকেরা কোনো কিছু সহ্য করতে চাইছে না, মানে তাদের একবারে যেন সবকিছু সঠিক, মানে একটা ক্লাস 7-এর ছেলে একবারে সোসাইটি প্যাটার্ন অনুযায়ী বিহেভ করবে, সব জিনিসটা তাদের একবার রেডি চাই, কারণ তারা খরচা করছেন। মানে এদের ক্ষেত্রে স্যার মেন্টালিটিটা মনে হচ্ছে না যে একবারে মানে একটা শিশুর পক্ষে যতটা সুস্থ মেন্টালিটি দরকার সেই পরিবেশটা বাড়িতে পাচ্ছে। তুমি একদম ঠিকই ধরেছো, ভালোই তো ভাবতে শিখে গেছো, গুড। স্যার আর একটা জিনিস হতে পারে যে প্রথম থেকে হয়তো প্রশ্রয় দিয়েছে,
সেই হিসাবে আর সে মানে সেই না হিসাবে প্রশ্রয় প্রশ্রয়টা এত না, এটাও না পার্থের এই পার্থ যুক্তিটাও আবার একটা দিক আছে, সেটাও একটা না স্যার, পয়েন্ট। এই যুক্তিটা পুরোপুরি ভাবে সঠিক হবে না, এই কারণে স্যার যে প্রশ্রয় দিয়েছে, ধরুন এইটুকু আবার স্বীকার করতে হচ্ছে যে খুব খারাপ একটা শিক্ষা দেয় না, কারণ স্কুলে এসে বলছেন যে ঠিকঠাক ব্যবহার করছে, অতএব সে তার মধ্যে স্কুলের মধ্যে তো তার ব্যবহারটা ঠিক আছে, তাহলে যে একবারে বাড়িতে খুব খারাপ পরিবেশ পাবে তার, ধরুন মানে স্কুলেতে কিছুটা বই প্রকাশ হবে, এই ব্যাপারটাও না পুরোপুরি হচ্ছে না। না না স্যার, আমি প্রশ্রয় মানে এই অর্থ বলছি না, মানে যখন যা চেয়েছে হয়তো তাই পেয়ে গেছে, দিয়ে পরে আস্তে আস্তে যত বড় হচ্ছে হয়তো সেই জিনিসটা হয়তো অতটা পাচ্ছে না, যেই কারণে হয়তো এই যে বলছেন যে ভাঙাভাঙি শুরু করছে আর করছে, এই জিনিসটা হচ্ছে, সেইটা বলতে চাইছি। বুঝেছি। গুড, দুজনেই ভালো ভাবছো, গুড। এই কিন্তু ভাবনা স্যার চিন্তা পার্থ যে ব্যাপারটা বললো ওইটা হলে স্যার, ওই যে বললেন বাবা মা একসঙ্গে রিপোর্ট করতে এসছেন, ওই যে হুম, ব্যাপারটা হচ্ছে একসঙ্গে রিপোর্ট করতে এসছেন মানে কি, যে তারা দুজনেই অবাক ব্যাপারটা দেখে, মানে হুম, এটাও তাদের কাছে আনএক্সপেক্টেড, অতএব মানে সেক্ষেত্রে স্যার তারা নিজেরা বাড়িটাতে বাচ্চাগুলোকে খুব একটা সময় দেয় এমন ব্যাপারটা কিন্তু বোঝাচ্ছে না স্যার। মানে ধরুন হুম, যারা সবসময় 24 ঘন্টা একটা মায়ের কাছে থাকে, বাবার কাছে থাকে, আমি আজকে স্যার আমি নিজের কথা বলছি, আমি সকালবেলায় একটা 4 এর বাচ্চাকে শুধু স্পেশাল ইংরেজিটা পড়াতে গেলাম, তো হুম, আমি তাকে বললাম যে দেখুন কাকিমা, আজকে কিন্তু এই কতটা দিন আমি দেখছি বাচ্চাটা কিন্তু আমার মুখে মুখে সবসময় উত্তর দিয়ে দিচ্ছে। তার মা হুম, সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ আমি এটাও নিজে লক্ষ্য করছি, মানে তারা, তার বাবা একজন শিক্ষক, হুম, চাকরি করে, তো আমাকে একবারও কোনোদিনের জন্য বলে না যে যেন সব দায়িত্ব তোমার, হ্যাঁ আমি হুম, দেখছি, এবারে হুম, আমরা চেষ্টা করবো এইটুকুই, মানে হুম, তাদের নিজের উপর দায়িত্বটা স্যার নিয়ে নেন, তা আমাকে হুম, কোনোদিন বলেন না দোষারোপ করে যে সব দায়িত্বটা তোমার। হুম, ঠিকই। এবার আমরা কি করলাম, এবার আমি তখন ওই লেডি টিচারকে বললাম, আমার যিনি কলিগ, তাকে বললাম ম্যাডাম একটা কাজ করি। বলছে কি স্যার? আমি বললাম দেখুন, এই বাচ্চা সম্পর্কে বাবা মা বারবার কমপ্লেন করছে, এর কমপ্লেনের মেথডটা দেখুন, এই কমপ্লেনটা সরাসরি ফ্যামিলির সঙ্গে রিলেটেড, স্কুলের সঙ্গে কিন্তু এই কমপ্লেনের কোনো সম্পর্ক নেই। তার মানে যা কিছু ঘটনা ঘটছে বাড়িতে, ভাঙচুর বাড়িতে, মারামারি ধাক্কাধাক্কি বাড়িতে, সেগুলো হচ্ছে নিজেদের লোকজনের সঙ্গে। স্কুলে যখন ওর বিহেভিয়ারটা একেবারেই পারফেক্ট, বা ওকে দেখে কোনোভাবেই আপনার মনে হবে না যে ও দুষ্টুমি করতে পারে, বদমাইশি করছে এত। ইভেন আমার সঙ্গেও যখন কথা বলে খুব পোলাইটলি কথা বলে। আমি তো একবারের জন্য ওকে বকার কথা ভাবতেই পারছি না। ও যখনই আমার কাছে খাতা সই করাতে আসে, উম আমি ওকে দেখে অবাক হয়ে যাই যে ওর নামে এত কমপ্লেন ওর বাবা-মার কি করে? এবার কি করেছে? এবার তখন আমার কলিগ বললেন যে, "ঠিক স্যার, আপনি তো ঠিক বলেছেন।" তাহলে এক্ষুনি ওর বাবা-মায়ের কথা শুনে আমরা ওই ছেলেকে কিন্তু ডেকে ধমক-চমক দিতে পারি না। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ এই ধরনের গার্ডিয়ানরা খুব বিপজ্জনক গার্ডিয়ান। তার কারণ ওনাদের কথা শুনে যখনই আমি বাচ্চার উপরে এনকোয়ারি বা তদন্ত বা বকাঝকা চাপ দেব, তখন কিন্তু ওই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় মানসিকভাবে, আর সে কিন্তু বাড়িতে গিয়ে রিপোর্ট করবে যে টিচার আমাকে এরকমভাবে বকা দিয়েছে। তোমরা স্যারকে কি বলেছ? কারণ বাচ্চা বাড়িতে গিয়ে এগুলো বলবে। ফলত এই গার্ডিয়ানরাই কিন্তু তখন পাল্টে যাবে। পাল্টে গিয়ে কিন্তু আমাদের এগেইনস্টেই অ্যালিগেশন আনতে পারে যে টিচারের কড়া পদক্ষেপের জন্য আমার ছেলের মানসিক চাপ তৈরি হয়েছে। তখন কিন্তু এই গার্ডিয়ানরা আর বলবেন না যে আমরা রোজ ওনাকে বলতাম, আমার ছেলের সম্পর্কে কমপ্লেন করতাম, তাই টিচার বকা দিয়েছে। এই কথা কিন্তু কোনো গার্ডিয়ানই বলবেন না। ফলে এরা কিন্তু ভয়ানক হয়। সুতরাং এদের কথা শুনে বা বাচ্চার সম্পর্কে কমপ্লেন শুনে আমরা বাচ্চাকে পানিশমেন্ট দিতে পারি না বা বকাও দিতে পারি না। কিচ্ছু করতে পারি না। কারণ গোটা ব্যাপারটাই হচ্ছে পারিবারিক। স্কুল সংক্রান্ত নয়। বলে ঠিক। উনি বললেন, "ঠিক, ঠিক বলেছেন স্যার। তাহলে আমরা চুপচাপ থাকি।" আমি বললাম, "হ্যাঁ, ফোন করলেই বলবেন, দেখছি, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হয়ে যাবে।" এইবার আমি করেছি কি, এবার ওই ছোকরাকে আ আমি ক্লাসে গিয়ে বললাম, "এই তুই আমার সঙ্গে একটু টিফিন বেলায় দেখা করবি তো? তোর সাথে আমার একটু দরকার আছে।" বলে, "স্যার যাবো, টিফিন বেলা তোমার সঙ্গে দেখা করতে যাবো?" আমি বললাম, "হ্যাঁ, আসিস তো। তুই খাওয়া-দাওয়া করে যাবি।" বলে, "ঠিক আছে স্যার।" খাওয়া-দাওয়া করতে যাওয়ার পর করা-টরা হয়ে গেছে। ও ঠিক এসছে। এসে আমাকে বলছে, "স্যার, তুমি ডেকেছিলে না আমাকে?" আমি বললাম, "ও তুই এসছিস?" বলছে, "হ্যাঁ।"
আমি বললাম চ তোর সঙ্গে একটু কথা বলি, গল্প করি। এবার আমি বলছি যে আচ্ছা, এই যে ক্লাসরুমে ডিসিপ্লিন তুই মেনটেন করতে পারছিস? অনেক ছেলে মেয়ে দুষ্টুমি করছে, তুমি তুমি কি মনিটরিং ঠিকঠাক করতে পারছো? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। তোর কথা কেউ শোনে? বুঝে দেখো আমি কোন দিকে ওকে নিয়ে যাচ্ছি। বলে হ্যাঁ স্যার, আছে যে তোর কথার এগেইনস্টে ভায়োলেশন করে, তোর কথা শুনবে না, মাতব্বরি করে, রাগারাগি মেজাজ দেখায়, তুই যা বলিস কেউ শুনবে না। বলছে না না, সেরকম কিছু হয় না, ইনডিসিপ্লিন কেউ করে না, এমনি কোঅপারেট করে সবাই। তার কারণে আমরা মনিটর চেঞ্জ করি, উইকলি উইকলি মনিটর চেঞ্জ হয়, সবাইকে সুযোগ দিই ক্লাসের মনিটর হওয়ার, যাতে কারোর মধ্যে এরকম না থাকে যে আমরা প্রেফারেন্স দিচ্ছি কোনো বাচ্চাকে পড়াশোনায় ভালো বলে সে মনিটর হতে পারছে, আর ওরা পিছনে লাস্ট বেঞ্চে বসে বলে ওরা মনিটর হতে পারবে না, এরকম আমরা কখনো করি না। আমরা সবাইকেই সুযোগ দিই মনিটরশিপ করার জন্য। এবার আচ্ছা, কিসের ছেলেটার নাম হচ্ছে অহন, অহন পাল। আচ্ছা অহন, তুই বাড়িতে গিয়ে এরকম কোনো কাজ করিস, এই মনিটরের মতন বাড়িতে ম্যানেজমেন্ট করিস? বলছে না না। বাড়িতে গিয়ে তুই কি করিস, মানে স্কুল থেকে যাওয়ার পর কাজকর্ম করিস, বাবা মাকে হেল্প করিস, দোকান টোকানে যাস, মা বাবা কিছু কিনে আনতে বললে, আমরা বললে তো সঙ্গে সঙ্গে করিস? বলে না স্যার, বাড়িতে টিউশন থাকে আর ওই পড়া থাকে বারবার, পড়ার পর মোবাইল থাকে ঘরে, মোবাইল নিয়ে একটু খেলা করি, আর তো সময় পাই না। আর মা খুব রাগী আমার, মা খুব রাগী, চিৎকার চেঁচামেচি করে, একটু ই করলেই মারামারি করে, ওই জন্য আমি আর বেশি সময় পাই না। মা তোর খুব রাগী নাকি? বলছে হ্যাঁ স্যার, আমার মা খুব রাগী। আমি বললাম, বলে একটু এদিক ওদিক হলেই মা মেরে দেয় আমাকে। আমি বললাম মা যখন মারে তখন তোর রাগ হয়? বলছে হ্যাঁ, শুধু শুধু মারে, শুধু শুধু বকাবকি করে, বলে এটা কর ওটা কর সেটা কর, আবার দোষ দেয় আমার উপরে। কই তুই তো কখনো বলিস নি? স্যার বলিনি, এমনি আমার মা খুব এরকম জেদি, আর মা বাবাকে যা বলে বাবা সেটা বিশ্বাস করে, আর খেলতে দেয় না, মোবাইলটা নিলেই ছুটে এসে বলে মোবাইল ধরছিস কেন। ঠাকুরমাটাও এরকম করে মায়ের মতন। আমার ঠাকুর, আমি তো ঠাকুরমাও আছে? বলছে হ্যাঁ ঠাকুরমা আছে, দাদু আছে। আমার বাবা, যে বাবা তো রাতে ফেরে, বাবা ওই ঠাকুরমা আর মাটা খিচখিচ করে। কাম টু দ্য পয়েন্ট, আমার কিন্তু আসল কথা জানা হয়ে যাচ্ছে যে ও আসলে বাড়িতে কেমন পরিবেশ পায়। তাহলে যদি স্যার তাহলে একটা কাছাকাছি গেছিলাম। কাছাকাছি, মানে অনেক কাছাকাছিই গেছো, আমি তো বললাম যে ভালোই তো চিন্তা করতে শিখে গেছো, ভালোই গেছো কাছাকাছি, মানে অনেক ইনভেস্টিগেশন ভালোই করেছো, সেই জন্য তো আমি বললাম। এবার এই যে কেস, তাহলে ওইদিকে বাচ্চা, মা ওইদিকে মাতুব্বরি করছে, খিটখিটে করছে, এবার তার বুড়ি দিদিমাও ঠাকুরমাও এরকম আচরণ, তাহলে বাচ্চা যাবে কোথায়? যাবেটা কোথায় সে? এবার আমাদেরকে দিয়েও স্যার তারপরে কি করলেন? তারপরে আমাদেরকে দিয়েও টাইট দেওয়ার ব্যবস্থা করছে। বাচ্চাগুলো তো এই কারণে ফেরোসাস হয়ে পড়ে, মানে হিংস্র হয়ে পড়ে। এবার আমি বললাম তা তোর আমি আবার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুই খাওয়া দাওয়া করেছিস আজকে? বলছি হ্যাঁ স্যার, তুমি বললে না তো, তুমি আমায় ডাকলে কেন? কারণ তোকে ডেকেছি এই যে মনিটর করছিস, ক্লাসে কেউ ইনডিসিপ্লিন হচ্ছে কিনা, কারো নামে তোর কোনো কমপ্লেন আছে কিনা, এটা আমাকে খোঁজ নিতে হচ্ছে। কারণ 7G সেকশন নিয়ে কিন্তু কমপ্লেন আসছে, কারণ ওই 7-এর মেয়েরা তোমার 5th ফ্লোরে যাচ্ছে, সিনিয়র ক্লাসের দিকে যাচ্ছে। তো এইটা কিন্তু তোকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমার কাছে আসলে কিন্তু এগুলো কিছুই না, কারণ আমাকে অন্যরকম ভাবে ইনভেস্টিগেট করতে হচ্ছে, ওর উপর দায়িত্ব দিতে হচ্ছে আরো, তাহলে ও ভাববে স্যার আমায় ডাকলেন কেন, এটাও আবার ওর মনের উপর চাপ পড়বে। আমি বললাম তোকে ডাকলাম এমনি এই ডিসিপ্লিন ব্যাপার নিয়েই, ক্লাস থেকে দুমদাম করে বেরিয়ে যাচ্ছে নাকি তোর ক্লাস থেকে। ঠিক আছে স্যার, আমি খেয়াল রাখবো ব্যাপারটা। আমি বললাম এটা একটু খেয়াল রাখবি, আর কিছু এদিক ওদিক হলেই কিন্তু আমাকে জানাবি কেসটা। বলছে ঠিক আছে স্যার, জানাবো। আমি বললাম তাহলে আমাদের ডিসিপ্লিন রেজিস্টার আছে, ডিসিপ্লিন রেজিস্টারে আমরা কোনো ছেলে মেয়েদের ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটি হলেই কিন্তু সেটাকে নোট ডাউন করতে হয়, রেকর্ড রাখতে হয়, যাতে সারা বছর ধরে আমরা একটা বাচ্চার
এই যে ডিসিপ্লিন রিলেটেড কি কি অ্যাক্টিভিটি, ও কি ভেঙেছে, কার সঙ্গে মারামারি করেছে, কাকে মেরে ফাটিয়ে দিয়েছে, কতবার ক্লাস বাঙ্ক করেছে, কতবার ক্লাসে গোলমাল করেছে, কোন টিচারের সঙ্গে কোন টিচারের পড়াশুনো করেনি, এক্সামের রেজাল্ট কেমন বাজে হচ্ছে, এই সবগুলো কিন্তু রেকর্ড করা থাকে। ফলে বছরের শেষে ওই ছেলে সম্পর্কে ফিডব্যাক তৈরি করতে, রিপোর্ট তৈরি করতে কিন্তু সুবিধে হয়। কারণ এগুলো সরকারি স্কুল, বেসরকারি স্কুল সব স্কুলে বাধ্যতামূলক। প্রত্যেকটি বাচ্চার সম্পর্কে রেকর্ড স্কুলে থাকতে হবে, রেকর্ড ফাইল থাকতে হবে, তবে গিয়ে তুমি ডায়াগনোসিস ভালো করে করতে পারবে। এটা চাইল্ড সাইকোলজিরও একটা পার্ট, যে প্রত্যেকটি বাচ্চা সম্পর্কে তোমার কাছে রেকর্ড থাকবে, রিটেন রেকর্ড। এবং স্কুলে একটা রেজিস্টার থাকবে, ডিসিপ্লিন রেজিস্টার। সেই ডিসিপ্লিন রেজিস্টারে ডেট ওয়াইজ, বাচ্চার নাম ওয়াইজ, তার ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটি কি কি সেগুলো মেনশন করতে হবে। এবং এন্ড অফ দ্য সেশন, এবং সেশনের পরে ওই বাচ্চার কতটা আপগ্রেডেশন হয়েছে, কতটা ডিগ্রেডেশন হয়েছে, এইগুলোর ক্যালকুলেশন হয়। এবং তার উপরে একটা রিমার্কস হয়, এবং সেই রিমার্কসের উপরেই বাচ্চার প্রমোশন, ডিমোশন, বাচ্চার কতটা উন্নত অবনত, এইগুলো নিয়ে গার্জিয়ানের সঙ্গে কথা বলতে হয়। এইভাবেই বাচ্চার ডেভেলপমেন্ট হয়। শুধু বাচ্চার ডেভেলপমেন্ট ওই প্রোগ্রেস রিপোর্ট বা রিপোর্ট কার্ড এইসবের উপর ডিপেন্ড করে না, সবকিছু এর পেছনে অনেক হিস্ট্রি থাকে সেগুলো নিয়ে। ওহে প্রিয়াঙ্কা গড়াই, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই প্রফেশনটা কি তো সহজ প্রফেশন না। আসি যাই মাইনা পাই এরকম না কিন্তু। তোমার চারপাশে তুমি যা দেখতে পাও টিচারদের, আসি যাই মাইনা পাই, ওই রকম কিন্তু আসলে টিচিং প্রফেশন না। ওইরকম যদি ভেবে নাও তাহলে কিন্তু মুশকিল আছে। মানে খুব আরাম, দারুণ, গায়ে রোদ লাগবে না, ভীষণ সুখের চাকরি, প্রচুর ছুটি, আসলে চাকরিটা এরকম নয়। আমরা এইরকম করে নিয়েছি। টিনা মণ্ডল, বোঝা গেল কি গেল না? ইয়েস স্যার, বুঝতে পারছি। আমরা চাকরিটাকে এরকম করে নিয়েছি। কিরকম করে নিয়েছি? আসি যাই মাইনে পাই। কিন্তু বাস্তবে এই চাকরি এরকম নয়। এই চাকরি সবচেয়ে কঠিন চাকরি এবং সবচেয়ে পরিশ্রমের চাকরি। এত পরিশ্রম অন্য কোনো পেশায় নেই, অন্য কোনো প্রফেশনে, এ জগতে কোনো প্রফেশনের এত পরিশ্রম নেই। একজন শিক্ষকতার পেশায় যা পরিশ্রম আছে, কিন্তু সেই পরিশ্রমকে যদি লুকিয়ে কেউ ওই আসি যাই মাইনে পাই হিসেবে করে নেয়, তার সঙ্গে বাস্তব শিক্ষকতার কোনো মিল নেই। সেই জন্য আমি বললাম যে এত দায়িত্ব পালন করতে হয়। সেই জন্য আমরা যে চ্যাপ্টারটার মধ্যে ঢুকেছি, সেই চ্যাপ্টারে এই বুদ্ধি বিষয়টা শুধুমাত্র ছেলে মেয়েদেরকে নিয়ে নয়, শিক্ষকদেরকে নিয়েও। শিক্ষকদেরকে তো প্রতি মুহূর্তে বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হয়, এবং সেই বুদ্ধি শিক্ষক দুরকম ভাবে অ্যাপ্লাই করেন। একটা মূর্ত আর একটা বিমূর্ত। একটা মূর্ত যেটা সে চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমি দেখতে পেলাম আমার বাচ্চাটা ক্লাসে কখনো গোলমাল করে না, শান্তভাবে সমস্ত ডিউটি পালন করে, ক্লাসে মনিটরশিপ করছে, ক্লাসের ডিসিপ্লিন মেনটেন করছে, যতটা ওর ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী ও নম্বর পায়। বাংলায় 40-এর মধ্যে 25 পেয়েছে, ওর ক্ষমতা অনুযায়ী পেয়েছে, ও অ্যাভারেজ ওই স্কোরিং করছে। এবার আমি যে ছেলেকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এইরকম, সেই ছেলে সম্পর্কে আমি কঠিন পদক্ষেপ নিই কি করে? তাহলে এখানেও আমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হচ্ছে। আবার এই ছেলের সম্পর্কে যে কমপ্লেন বাবা মায়ের পক্ষ থেকে আমার কাছে আসছে, তাহলে সেই কমপ্লেন পাওয়ার পর আর আমি ওকে যে চোখে দেখতে পাচ্ছি, এই দুটো জিনিস ভাবতে গিয়ে আমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হচ্ছে। এবং আমার চোখের সামনে যা কিছু অদৃশ্য, বিমূর্ত, সেটা নিয়ে আমায় ভাবতে হচ্ছে। তাহলে টিচিং প্রফেশনে আমি বাংলা পড়াবো, না ডিসিপ্লিন নিয়ে ভাববো, না প্যারেন্টস কমপ্লেন নিয়ে ভাববো, না স্কুলের ওর পারফরমেন্স নিয়ে ভাববো? তাহলে টিচারকে এত কিছু ভাবতে হয়। আমি যদি ভাবি পরের ছেলে মেয়ে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ, এরকম একটা প্রবাদ আছে, সবাই বলে আর কি, তাহলে আর আমার কোনো সমস্যা নেই। কার ছেলে মেয়ে কি করলো আমার কি যায় আসে? তাহলে আমাদের কিছু করণীয় নেই, ভাবনা নেই, একদম নির্ঝঞ্ঝাট চাকরি। যাও আসো, কে কোথা দিয়ে কি করলো, কে কার কথা শুনলো কি শুনলো না, আমাদের কি যায় আসে, এরকম আমরা ভাবতেই পারি। এবং ভাবেও, অনেকেই ভাবে, বেশিরভাগই ভাবে। তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমাদের এই প্রফেশনে থেকে মনে করতে হয় যে আমাদের শুধু সিলেবাস শেষ করলেই চলবে না, আমাদের এর পরেও আরো অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোকে যদি পারফর্ম করতে হয়, তাহলে পরিশ্রমটা সাংঘাতিক। এই জন্য
এই যে বুদ্ধির যে ক্যাটাগরি আছে, এই বুদ্ধির ক্যাটাগরিকে আমরা 3টে শ্রেণীতে ভাগ করে ফেলি। 3টে ভাগ আছে বুদ্ধিকে। হ্যাঁ, বুদ্ধিকে আমরা যতগুলো বুদ্ধির যে জায়গাগুলো আছে, ক্যাটেগরাইজ আছে, সেগুলোকে আমরা মোটামুটি তিনটি পর্যায়ে বুদ্ধির রূপকে ভাগ করে নেওয়া যেতে পারে। কি কি? একটা ভাগ করে নিতে পারি আমি জৈবিক বুদ্ধি, এইটা করে নিতে পারি। আর একটা ভাগ করে নিতে পারি মনস্তাত্ত্বিক বুদ্ধি। আর একটা বুদ্ধি করে নিতে পারি, সেটা হচ্ছে কার্যকরী বুদ্ধি। এবার আমায় বলো তো প্রিয়াঙ্কা গড়াই, আমি এই বাচ্চাটার যার এক্সাম্পল দিয়েছি তাকে অ্যানালিসিস করার জন্য আমি কোন বুদ্ধি অ্যাপ্লাই করেছি আমার? হে, কোন বুদ্ধি অ্যাপ্লাই করেছি? টিনা মন্ডল, বলো দেখি কোন বুদ্ধি অ্যাপ্লাই করেছি আমি? স্যার মনস্তাত্ত্বিক বুদ্ধি। গুড, মনস্তাত্ত্বিক বুদ্ধি, একদম ঠিক। আচ্ছা, একদম ঠিক। স্যার বিমূর্ত বুদ্ধিরা। হ্যাঁ, মনস্তাত্ত্বিক বুদ্ধি অ্যাপ্লাই করেছি। নাহলে বাচ্চা ধরে ফেলবে তো আমাকে, স্যার ওই যে প্রশ্ন, স্যার তুমি আমায় ডাকলে কেন, বললে না তো? হ্যাঁ, ওর মধ্যে যাতে কোনো সন্দেহ না হয়, আমাকে সাইকোলজিক্যালি ওর সঙ্গে ট্রিট করতে হচ্ছে, ওকে বোঝার জন্য, চেনার জন্য, গল্প করার জন্য, ওর বাড়ির পরিবেশ বোঝার জন্য, ওকে গল্পের ছলে যাতে ও গড়গড় করে বলতে শুরু করে এইগুলো। আচ্ছা, এগুলো যাতে বলতে শুরু করে। এছাড়া আমাদের জৈবিক বুদ্ধি তো রয়েছেই। জৈবিক বুদ্ধি, এই জৈবিক বুদ্ধি কি করে? আমাদেরকে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে শেখায়। জৈবিক বুদ্ধি আমাদেরকে পরিবেশের সঙ্গে অভিযোজন করতে শেখায়, অভিযোজন করতে শেখায়। অর্থাৎ পরিবেশে আমরা কিভাবে বেঁচে থাকবো, পরিবেশের সঙ্গে কিভাবে মানিয়ে চলবো, পরিবেশকে কিভাবে অ্যাডপ্ট করব, গ্রহণ করব, এইটা যা কিছু সব আমাকে বুদ্ধি দিয়ে, জৈবিক বুদ্ধি। যেমন আমাকে যদি এখন রাজস্থানে পাঠিয়ে দেওয়া হয়, রাজস্থানের মরুভূমির রাজ্যে যদি চলে যাই, সেখানে আমি কিভাবে জীবনযাত্রা নির্বাহ করব, আমাকে আলাদা করে ট্রেনিং নিতে হবে না। আমার ভেতরের যে সহজাত বুদ্ধি সে আমায় শিখিয়ে দেবে যে ওই পরিবেশের সঙ্গে বাঁচতে গেলে আমাকে কিভাবে বাঁচতে হবে। ওটা আমার লাইফ, ওটা আমার জীবন, ওটা আমার রক্ত মাংস, মেধা, মস্তিষ্ক, স্নায়ু সব আমাকে আপনা আপনি শিখিয়ে দেবে। তার জন্য আমি কোনো স্কুলে গিয়ে ট্রেনিং নেবো না, কলেজে গিয়ে ট্রেনিং নেবো না যে রাজস্থানের মাটিতে বাস করতে গেলে 6 মাসের একটা কোর্স করতে হবে, কোথাও যাই না। আবার আমি যদি কার্গিলের 0 পয়েন্টে যাই, আমি যদি সেই একদম লাদাখের সেই পার্বত্য অঞ্চলের মাইনাস টেম্পারেচারে যাই, সেখানে আমাকে যেতে গেলে কি কি প্রোটেকশন নিতে হবে, বা কেমন ভাবে সেই পরিবেশের সঙ্গে আমি খাপ খাইয়ে নিজেকে বাঁচিয়ে রাখবো, যেখানে অক্সিজেনের মাত্রা এত কম, সেটাও কিন্তু আমার জৈবিক বুদ্ধি আমায় শিখিয়ে দেবে। আমার জীবন, আমার লাইফ যেটা বায়োলজিক্যালি আমি লিড করছি, সেটা আমায় শিখিয়ে দেবে। আবার তোমরা যে 4 জন আমার সঙ্গে কাজ করছো, এখানে বসে বসে আমার কথা শুনছো, তোমাদেরকে বুঝতে গেলে আমার জৈবিক বুদ্ধি যত না বেশি কাজ করবে, তার থেকে বেশি কাজ করবে কে? মনস্তাত্ত্বিক বুদ্ধি। এবার এই মনস্তাত্ত্বিক বুদ্ধিকে যদি আমাকে রূপ দান করতে হয়, তাহলে কে কাজ করবে? কার্যকরী বুদ্ধি। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। বুঝতে অসুবিধা হচ্ছে কোথাও কারো? না স্যার। আচ্ছা, এবার ধরো মনস্তাত্ত্বিক বুদ্ধি, তাহলে বুদ্ধিকে বুদ্ধিকে
হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। রাস্তায় বাস গাড়ির আওয়াজ কেন? তুমি কি রাস্তায় রয়েছো নাকি? না স্যার আমার বাড়িটা একদম রাস্তার ওপরে, ওই জন্য জানলা দরজা খোলা থাকলে আওয়াজ আসে প্রচুর। ও, মেন রোডের উপরে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য মিউট করে দিয়েছিলাম। মনস্তাত্ত্বিক বুদ্ধি হচ্ছে আহ মনোবিদগণ মনোবিদগণ যারা মনোবিদ, যারা মনোবিদগণ বুদ্ধিকে সহজাত মানসিক ক্ষমতা বলেছেন। সহজাত মানসিক একটা ক্ষমতা। বুদ্ধি হলো কি? সহজাত একটা জ্ঞানমূলক ক্ষমতা। এই মনস্তাত্ত্বিক এই বুদ্ধিকে প্রয়োগ করলে শারীরিক পরিশ্রম আর করতে হয় না। শুধুমাত্র মানসিক বুদ্ধির মধ্যে দিয়েই আমরা কিন্তু অনেক জটিল বিষয়কে সহজ করে নিতে পারি। এইবার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এইবার হয়ে গেল মনস্তাত্ত্বিক বুদ্ধি অ্যাপ্লাই করা হয়ে গেল। ইসকে বাদ কি করব? এরপরে কি করব? এরপর আমরা এই জৈবিক বুদ্ধির দ্বারা, মনস্তাত্ত্বিক বুদ্ধির দ্বারা যে বিষয়কে বুঝতে পারলাম বা যে গবেষণা করলাম, সেটাকে কি করব? এবার আমরা কার্যকরী বুদ্ধির মধ্যে অ্যাপ্লাই করব। কার্যকরী কি রকম ভাবে কার্যকরী করব? এখানে লিখব, বুদ্ধি হলো তখন শিখন ক্ষমতা। কার্যকরী বুদ্ধিকে আমরা বলি বুদ্ধি হলো শিখন ক্ষমতা। এখানে কি করব? যে ব্যক্তির শিখনের ক্ষমতার উপর গুরুত্ব প্রয়োগ করা বোঝায়। কেসটা কিরকম? যা কিছু আমরা মনস্তাত্ত্বিক বুদ্ধির দ্বারা আয়ত্ত করলাম, যা কিছু আমি আমার জৈবিক বুদ্ধির দ্বারা আয়ত্ত করলাম, সেগুলোকে যদি ফুলফিল করতে হয় তখন আমাকে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই করলে আমি বুঝতে পারবো আমি কতটা শিখতে পারলাম। শিখন ক্ষমতা, লার্নিং প্রসেস, একটা লার্নিং এবিলিটি বললাম। তাহলে আমরা বলতে পারি এই যে ইন্টেলিজেন্স, এই যে বুদ্ধি, এই ইন্টেলিজেন্স হলো, আমরা যদি বলি, যদি ইংলিশে লিখতে হয় তাহলে আমি লিখব ইন্টেলিজেন্স is the mental adaptability to new new problems and conditions of life. Intelligence is the mental adaptability to new problems and conditions of life. এক একটা ব্যক্তির মধ্যে এক এক রকম ক্ষমতা। সব ব্যক্তির একরকম ক্ষমতা নেই। এক এক ব্যক্তির এক এক রকম ক্ষমতা।
সেই ক্ষমতা অনুযায়ী তাকে কাজ করাতে হয়, তাকে দিয়ে কাজ করাতে হয়, তাকে দিয়ে কাজ করাতে হয়। সে একরকম ভাবে ক্লাসে এমন বাচ্চাও দেখতে পাই, মেয়ে আছে একটা, আমার একটা মেয়ে আছে, সেই মেয়ে যখন ক্লাসে বসে, ও যে কোন জগতে থাকে ও জানে আর ওর ভগবান জানে। ও ওর মতন হেলতে দুলতে ক্লাসে ঢোকে, আপন খেয়ালে থাকে, কি বিড়বিড় করে। এদিকে বোর্ডে আমি ক্লাসে লেখাচ্ছি, ও তখনও খাতা খুলতে পারেনি, জানলা দিয়ে তাকিয়ে থাকে বাইরের দিকে। আমি যখনই বললাম এই তুই কি করছিস, ও স্যার দাঁড়াও, ও তুমি লেখাচ্ছ, ও বলবে তো, আমি তাহলে খাতা বের করি। তুই খাতা বের করিস নি, আমি কখন থেকে লেখা শুরু করেছি। ও স্যার সরি স্যার সরি, তুমি রাগ করছো কেন, দাঁড়াও আমি খাতা বের করছি, আমি এক্ষুনি খাতা বের করে লিখছি, দাঁড়াও। আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, কি রে তুই, কিছু বলাও যাবে না, মানে এমন ভাবে ও রিপ্লাই দেবে না, তুমি কিছু ওকে বকতেও পারবে না, মেয়ে মানুষ, তার উপরে আবার তুমি বলতেই পারবে না। এরা অন্য ভাবের জগতের, কিচ্ছু বলার নেই এমন বাচ্চাকে। আবার সরিও বলে দিল, ও বুঝতে পেরেছে যে আমার আমি যে এতক্ষণ লিখিনি, এই না লেখাটা সত্যি অন্যায় হয়েছে। আর কি অরিপটা, তুই বই বের করিস নি, আমি এখানে টেক্সট পড়াচ্ছি, তুই কি করে বুঝবি। ও স্যার দাঁড়াও, বইটা এনেছি নাকি আমি একটু দেখে নি, দাঁড়াও ব্যাগটা খুলে নি, বইটা এনেছি কিনা আমি চিন্তা করছিলাম। তাই বইটা এনেছিস কিনা সেটা ব্যাগ খুলে দেখা যাবে, তুই চিন্তা করছিস বই ব্যাগের মধ্যে আছে কিনা, ব্যাগটা খুলতে হবে না তার জন্য। বলছে হ্যাঁ হ্যাঁ ব্যাগ খুলছি, দাঁড়াও দাঁড়াও ব্যাগটা খুলছি, হ্যাঁ ব্যাগ বই এনেছি দাঁড়াও। তুই কি করছিস, তুই আমার ক্লাসের টাইম ওয়েস্ট করছিস। ও সরি সরি সরি, দাঁড়াও হয়ে গেছে। তা কি বলবে বলো দেখি, পার্থ এই বাচ্চাকে নিয়ে কি করবে। বাচ্চার যখন এই বুদ্ধি, তখন তুমি এই বুদ্ধি নিয়ে কি করবে। কিছু বলাও তো যাবে না। কিছু কিছু বলা যাবে না, তো কি করবে। কিন্তু ও কিন্তু পরীক্ষায় ফেল করে না, পরীক্ষায় কম নম্বরও পায় না, কিন্তু এই রকম বুদ্ধি ওর সহজাত, ও এই নেচারেরই বাচ্চা, ওকে এর মতন করেই তোমাকে থাকতে দিতে হবে। ও কিন্তু রিপ্লাইটা করছে কোনো অ্যাডামেন্ট না, রেগে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, এরকম না, এরকম কিন্তু একেবারেই না। হ্যাঁ, আচ্ছা নম্র ভাবেই তো উত্তর সব দিচ্ছি। নম্র সভ্য ভাবেই উত্তর দিচ্ছে, কিন্তু তোমার রাগও হবে, কিন্তু তুমি আবার কিছু বলতেও পারবে না, এই হচ্ছে কেস। ওর বাবাকে যখন, ওর বাবা প্যারেন্ট টিচার মিটিং হলে ওর বাবা যখন আসে, আমি না ওর বাবা আর ওকে দেখে, দুজনকে দেখে আমি শুধু হাসি। ওর বাবা বলে আপনি কিছু বলুন আমার মেয়ের সম্পর্কে। আমি বললাম কি বলি বলুন তো মেয়েকে নিয়ে। বলে ওর বাবা বলছে বলুন না স্যার কি, আমি মেয়েকে নিয়ে পারছি না, ও কথা শোনে না কিছু না। এখন মেয়ে পাশ থেকে বলছে ও স্যার তুমি বলো, আমি কি তোমার কথা শুনি না। আমি বললাম আমার তো কথা শুনিস, তুই বাড়িতে বাবা কি বলছে তুই। বলে, বাবা তো এরকমই বলে, সবার কাছে বাবা একই কথা বলে, আমি কি তোমার ক্লাসে কথা শুনি না বলো। আমি ওর বাবাকে বলি হ্যাঁ ও অনেক কথা শোনে আমার, কিছু বলার নেই, যাক খেয়াল রাখুন মেয়ের দিকে, ভালো করে পড়ান, কিছু বলার নেই আমি। তার কারণ কি, তার কারণ আমি এই মেয়েকে খুব বেশি বুদ্ধিমতী বলতে পারছি না, আমি খুব মেধাবীও বলতে পারছি না, সাধারণ গড় সম্পন্ন মেধাও বলতে পারছি না, আমি ওকে বিলো ক্যাটাগরিও বলতে পারছি না, কিছুই বলতে পারছি না। তাহলে এইরকম একটা জায়গায় যখন ছাত্রছাত্রী এসে পৌঁছায় জীবনের জৈবিক বুদ্ধির স্তরে, তখন শিক্ষককে ওই পরিস্থিতিগুলোকে ওই ছাত্রছাত্রীর মতন করেই অভিযোজন করে নিতে হবে। এটাকে বলে অভিযোজন করার ক্ষমতা, তোমাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তোমাকে ওই বাচ্চাকে ওইভাবেই শেখাতে হবে, ফেলে দেয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। সেই জন্য আমরা, ও ওইভাবেই জন্মেছে, কিছু করার নেই। এইবার ওই জন্য আমি গতদিন বলেছিলাম
যে বুদ্ধি হলো, আমাকে দেখেই যাচ্ছি চ্যাপ্টার, বুদ্ধি হলো এক প্রকার মানসিক ক্ষমতা, এক প্রকার মানসিক ক্ষমতা। বুদ্ধি সহজাত প্রক্রিয়ায় যেমন আসে তেমনি আবার অর্জনের পথ ধরেও আসে। অর্জনের পথ ধরেও আসে, ওকে অর্জন করাও যায়। অর্জন করা যায়। আমরা বলেছিলাম একটা বাচ্চার একটি শিশুর 5 বছর বয়স পর্যন্ত বুদ্ধির বিকাশ খুব তাড়াতাড়ি হয়, বলেছিলাম এরকম। আবার 5 থেকে বলেছিলাম 10 বছর পর্যন্ত সামান্য হ্রাস পায়, কিন্তু 11 থেকে 15 বছর পর্যন্ত আবার বুদ্ধির বিকাশ দ্রুত হয়। আবার 15 থেকে 20 বছর পর্যন্ত বুদ্ধির আর প্রায় বিকাশ হয় না বললেই চলে। 20 থেকে বুদ্ধির যে গুণগত মান তা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে, কিন্তু বুদ্ধি ধরে রাখার ক্ষেত্রে যদি ব্যক্তি নিয়মিত অনুশীলন করে তাহলে বুদ্ধিকে আরো কিছুদিন সমানভাবে ধরে রাখা যায়। মেধাবীদের বেলায় বুদ্ধির বিকাশ যেমন দ্রুত হয় তেমনি হ্রাস হয় খুব মন্থর গতিতে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পারছো কি পারছো না?
এই সবাই আছে তো না চলে গেছে? না স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার আছি। বুঝতে কোথাও সমস্যা হচ্ছে না? না স্যার। না না স্যার বুঝতে পারছি। হুম। হুম। দাঁড়াও 1 মিনিট। এক মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। 1 মিনিট। হ্যাঁ, ফিরে এলাম। এইবার আমাদের এই বুদ্ধির এই চ্যাপ্টারটা নিয়ে আমাদের এইবার বিভিন্ন বিজ্ঞানীদের আমাদের বিভিন্ন মতবাদ নিয়ে ভাবতে হবে। এটা গেল একটা জেনারেল আলোচনা। এ বিষয়ে আমরা কতগুলো থিওরি পাবো। আমরা স্টার্নকে পাবো, তোমরা সবাই জানো, তোমরা সবাই যেহেতু ডিএলএড করেছো, চাইল্ড সাইকোলজি পড়েছো। আমরা স্টার্নের একক উপাদান তত্ত্ব পাবো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব পাবো, তারপরে আমরা থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব পাবো, এগুলো পাবো। থার্স্টনের প্রাথমিক উপাদান পাবো একটা, আর পাবো হচ্ছে গিয়ে থমসন বলে একজন মনোবিজ্ঞানী আছেন, থমসনের বাছাই উপাদান তত্ত্ব পাবো, এগুলো পাবো, এগুলো সব পাবো।
জ্ঞানমূলক তত্ত্ব পাবো, এসব অনেক কিছু আছে, স্টার্নবার্গের কথা পাবো, এগুলো সব আছে। তো এইবার এই উপাদান তত্ত্বগুলো নিয়ে এবার আমাদের কাজকর্ম বা আলোচনা চলবে, যে এক একজন বিজ্ঞানী এই বুদ্ধি ব্যাপারটা নিয়ে তারা কি ভাবছেন, তাদের কি মতামত দিয়েছেন। তার কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তো থাকবেই, এই বুদ্ধির চ্যাপ্টার থেকে প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে নানা রকম ভাবে প্রশ্ন থাকে। বুদ্ধির চ্যাপ্টার ছাড়া মানে বুদ্ধির চ্যাপ্টার দিয়ে প্রশ্ন হবে না এরকম কখনো হয়নি। সেজন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সবার বাড়িতে নিশ্চয়ই বই আছে, আশা করছি। একটা বই না থাকলে বাজার থেকে কিনে নিতে হবে, যে কোনো বই, বা ডিএলএড এর বইপত্রগুলো থাকলে সেই বইয়ের মধ্যে সুন্দর ডিটেলস দেওয়া আছে। এই বইপত্রগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ক্লাসে কিন্তু আমার পক্ষে পাতা ধরে ধরে বা চ্যাপ্টার ধরে ধরে আমি বইয়ের হেল্প নেই ঠিকই পড়াবার সময়, বইয়ের হেল্প ছাড়া তো আমি পড়াতে পারবো না, কিন্তু আমি টু দা পয়েন্ট পাতার পর পাতা ধরে ধরে খুঁটিয়ে পড়ালে কিন্তু টেট আর কোনোদিন জীবনে শেষ হবে না। ফলে যে চ্যাপ্টারটা আমি পড়াতে শুরু করেছি বা শুরু করছি, তোমরা সবাই বুঝতে পারার পর নিজেরা বাড়িতে একটু সেই চ্যাপ্টারটা নিয়ে একটু বসবে, বসে মানে সেটা অবশ্যই বই, কোনো নোট নয়, একদম একদম সেটাকে মূল বই যেটাকে বলা হয় সেই বই নিয়ে বসবে এবং সেই বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। তার কারণ সামনে আমাদের টেট পরীক্ষার কোনো চাপ নেই। সামনে যেহেতু টেট পরীক্ষার কোনো চাপ নেই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখন বইয়ের পাতা খুঁটিয়ে পড়ার সময় এসেছে। মানে আমি বইয়ের পাতা খুঁটিয়ে পড়ছি মানে আমি কয়েক হাজার ছেলে মেয়েদের থেকে এগিয়ে যাচ্ছি, নিজেকে এগিয়ে রাখছি। কারণ যখন ফর্ম বেরোবে এবং পরীক্ষার ডেট ঘোষণা হবে, তখন কিন্তু যুদ্ধ ভাব শুরু হয়ে যাবে, যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যাবে। পরীক্ষা চলে এসছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, স্যার ক্লাস নিন, অমুক তমুক। তখন ওই বুড়ির ছোঁয়ার মতন হবে। আমিও ঝড়ের গতিতে এগোচ্ছি, চ্যাপ্টার শেষ হয়ে গেছে, সিলেবাস শেষ, কারণ আমাকে 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এরকম একটা ইনস্টিটিউট যদি চাপ দেয়, আপনাকে 3 মাসের মধ্যে চ্যাপ্টার শেষ করে ফেলতে হবে, সব বই শেষ করতে হবে, তখন কিন্তু আর কারো পাতার পর পাতা ডিটেলস পড়বার সুযোগ থাকবে না। সেই জন্য তোমরা সবাই এখন থেকেই একটা অথেন্টিক বই, নিজের বই বাড়িতে রাখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে 5টা সাবজেক্ট আছে, মানে 5টা সাবজেক্টেরই একটা নিজস্ব বই থাকবে, এবং সেই বইয়ের প্রত্যেকটা পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। তার কারণ এই খুঁটিয়ে খুঁটিয়েই কিন্তু কোশ্চেন আসবে যতদিন যাবে। যে খুঁটিয়ে পড়বে, যে খুঁটিয়ে প্র্যাকটিস করবে, সেই কিন্তু একমাত্র চাকরিটা পাবে। টেট পাস হয়তো অনেকে করবে, টেট পাস অনেকে করবে, কিন্তু চাকরি কিন্তু খুব কয়েকজন পাবে, এটা মাথায় রাখতে হবে। টেট পাস আর চাকরি দুটো কিন্তু সমার্থক শব্দ না, দুটো কিন্তু আলাদা। সুতরাং আমি বলছি চাকরি পাওয়ার কথা, আমি টেট পাস করার কথা বলছি না। চাকরি পাওয়াটা হচ্ছে আলটিমেট গোল এখানে। তো সেই জন্য টেক্সট বইটা খুব দরকার। এইবার সেই টেক্সট বইয়ে আমি যে যে চ্যাপ্টারগুলো ক্লাসের মধ্যে, আমাদের তো সপ্তাহে 2 দিন ক্লাস সম্ভবত, সেই ক্লাসগুলোর মধ্যে বাংলা এখনো আমি ধরিনি, এই চাইল্ড সাইকোলজি নিয়েই এগোচ্ছে। সামনের দিন ক্লাসে বাংলাটাও ধরতে হবে আমাকে সমানভাবে। তো ওই কেউ কিন্তু ফাঁকি দিও না, ফাঁকি দিও না ইন দ্য সেন্স পুরো গ্যাপ দিও না। আপনি যতটুকু পড়িয়েছেন ততটুকুই আছে, এর বাইরে কিছু পড়িনি, ইনস্টিটিউট নোটস দেবে সেটা পড়ে নেবো, কিছুতে কিচ্ছু হবে না। কিন্তু নিজেকে টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, নিজেকে একমাত্র নিজেকে পাস করাতে পারো। আমি এখানে একটা ক্লাসে আছি মানে আমি হচ্ছে অনলি আ গাইড। আমি তোমার শুধু কনসেপশন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, আমি বিশেষ ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এর বাইরে কিন্তু আমার আর কিছু করণীয় নেই। তার কারণ শর্টকাটে কখনো চাইল্ড সাইকোলজি পড়ানো যায় না। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই, স্যার আপনি এরকম পড়াচ্ছেন, অমুক পড়াচ্ছেন, এরকম হতে পারে কিন্তু কথাবার্তা। জন্য আমি সবাইকে বলে দিলাম যে সবাই কিন্তু বাড়িতে অ্যাটলিস্ট একটু চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তারপর আমি তো আছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, আমার যতটা ক্ষমতায় কুলায় আর আমি যতটা পারি, আমার মেধায় যতটা থাকবে ততটা। নেক্সট হচ্ছে এই যে এবার এই যে বুদ্ধি নিয়ে যারা গবেষণা করেছেন, যে বিজ্ঞানীরা, তারা এক একজন এক এক রকম ভাবে মতবাদ দিয়েছেন, এবং সেই মতবাদ নিয়ে মতভেদও যেমন আছে, মতবাদের সপক্ষে সমর্থনও তেমন আছে। তো তার মধ্যে একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন থর্নডাইক। তিনি মাল্টিপল থিওরি দিয়েছেন, মাল্টিপল ফ্যাক্টরকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যে যে বুদ্ধির যে বিষয়টা, বুদ্ধির তিনি বহু উপাদানকে খুঁজে বার করেছেন। ভদ্রলোকের নাম হচ্ছে থর্নডাইক। এবার আর লেখা আসে না কেন, ইংলিশে লিখে দিই, থর্নডাইক।
মিজানুর, বুঝতে পারছো আমার কেস? হ্যাঁ স্যার। কোথাও অসুবিধা হচ্ছে না তো? না স্যার। থর্নডাইক, এ থর্নডাইক নামে যে ভদ্রলোক, এনার কতগুলো থিওরি আছে, সেই থিওরিকে আমরা বলে থাকি বহু উপাদান তত্ত্ব। অর্থকুমার, বুঝতে কোথাও সমস্যা হচ্ছে না তো? না স্যার। বহু উপাদান তত্ত্ব। প্রিয়াঙ্কা আর টিনা, তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? না স্যার, বুঝতে পারছি। তুমি কি ক্লান্ত হয়ে পড়ছো? না স্যার, বুঝতে পারছি। আমার বকবক শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ছো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইবার তিনি বলছেন যে আমাদের এই যে বুদ্ধি, এই বুদ্ধি ব্যক্তি ভেদে বিভিন্ন রকম। খুব স্বাভাবিক কথা, নতুন কোনো কথা না। সত্যিই তো, এর আবার নতুন কথা কি? যত রকম মানুষ, যত মানুষ তত রকম তার বুদ্ধি। একই পরিবারে, একই মায়ের পেটে আমরা যদি 3 ভাই জন্মাই, একই মায়ের পেটে জন্মেছি, কিন্তু 3 ভাইয়ের 3 রকম বুদ্ধি। মা এক, পেটটাও এক, একই পেটে জন্মেছি, বাবাও এক, কিন্তু বুদ্ধি 3 জনের 3 রকম। কেন? তার প্রধান কারণ হচ্ছে স্নায়ু বন্ধন, স্নায়ু, নার্ভাস সিস্টেম। তাহলে স্নায়ু বন্ধন বা স্নায়ুর সংখ্যা যে ব্যক্তির মস্তিষ্কে জৈবিক প্রক্রিয়ায় যত কম বা যত বেশি, তার উপর নির্ভর করে যে তার বুদ্ধির প্রখরতা বা তারতম্য কতখানি হবে। তাই থর্নডাইক বলেন ওই সাধারণ বুদ্ধি বলে কোনো বুদ্ধি হয় না। এটা থর্নডাইকের মতামত। এই মতামত তোমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। অন্য একজন বিজ্ঞানী আর এক রকম কথা বলবে। কিন্তু থর্নডাইকের বক্তব্য হচ্ছে এই যে আমরা সাধারণ বুদ্ধির ছেলে বলি, এই সাধারণ বুদ্ধি বলে কিছু হয় না, কিছু হয় না। কেন হয় না? তিনি বলেন সাধারণ বুদ্ধি আবার কিসের বুদ্ধি? যার বডিতে, যার শরীরে, যার রক্ত মাংসে যেমন স্নায়ুর, যেমন নার্ভাস সিস্টেম যত যার স্ট্রং, নার্ভাস সিস্টেমের কাউন্টিং যার যেমন হবে, তার সেরকম ইন্টেলিজেন্স লেভেল হবে। সেই জন্য তিনি কি করলেন, এই বুদ্ধির ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে, বুদ্ধির ক্ষেত্রে তিনি তিনি 4টি গুণের কথা, গুণের কথা, গুণের কথা প্রকাশ করেছে, গুণের কথা প্রকাশ করেছে। আমাদের প্রত্যেকের মধ্যে এই যে বুদ্ধি আছে, সেই বুদ্ধির 4টে লেভেলের কথা বলেছেন। 4টে লেভেল, 4 লেভেলস দেয়ার আর। একটা হচ্ছেন তিনি লেভেলই বললেন, একটা বললেন তিনি স্তর বললেন, বা যাকে আমরা লেভেল বলি। স্তরের পর তিনি বললেন সেই স্তরটা বিস্তৃতি, বিস্তৃতি। এরপর সেই বিস্তৃতির ক্ষেত্রটা কি, ক্ষেত্র নিয়ে বললেন। আর একটা বললেন তার গতি কেমন। এই 4টে স্টেপ তিনি বললেন। একটা বললেন স্পিড, এটাকে আমরা স্পিড বলে থাকি, গতিটাকে স্পিড বলি, স্পিড বলি। আর ক্ষেত্রটাকে আমরা বলে ফেলি এরিয়া, বিস্তৃতিকে আমরা বলে থাকি রেঞ্জ, उसके बाद স্তরকে আমি বলে থাকি লেভেল, এরকম বলে থাকি। স্তর, লেভেল, কোন লেভেলে তার বুদ্ধিটা রয়েছে। হ্যাঁ, এইবার যে ব্যক্তির মধ্যে, যে ব্যক্তির মধ্যে জটিল কোনো বিষয় বা কঠিন কোনো বিষয় সমাধান করবার সক্ষমতা যত বেশি থাকবে, সেটাই হলো তার বুদ্ধির স্তর মাত্রা। তাই এই স্তর মাত্রা হলো বুদ্ধির একটা গুরুত্বপূর্ণ উপাদান।
এখানে একটা স্কেল রেডি করতে হয়। এখানে স্কেল হচ্ছে যে ব্যক্তি 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 এখানে কি করবে? ব্যক্তি যে পরিমাণ কঠিন কাজ করতে সক্ষম হবে, যে পরিমাণ কাজ করতে সক্ষম হবে সেটাই হলো তার বুদ্ধির স্তর বা বুদ্ধির মাত্রা। হয়ে গেল, বুদ্ধির মাত্রা পেয়ে গেলাম বা স্তর পেলাম। এইবার কেসটা হচ্ছে যে এইবার বুদ্ধির একটা ব্যাপ্তি দরকার। ব্যাপ্তি মানে রেঞ্জ। বুদ্ধির একটা ব্যাপ্তি লাগবে, রেঞ্জ, বুদ্ধির ব্যাপ্তি লাগবে। এবার আমাদের বুদ্ধি যে স্তরে অবস্থান করছে সেই স্তরকে বেস করেই কিন্তু আমরা সমস্যা সমাধান করি। সেই স্তর অর্থাৎ একটা কঠিন বিষয়কে বিভিন্ন প্রকারের সমস্যা, বিভিন্ন প্রকারের সমাধান করা যায়। একটা জটিল বিষয়কে বিভিন্ন ভাবে, এই যেমন একটু আগে গল্প করলাম, একটা এক্সাম্পল দিলাম, বাবা মায়েরা প্রতিনিয়ত কমপ্লেন করে যাচ্ছে বাচ্চাকে। জটিল বিষয়, একটা জটিল ব্যাপার, এবং গার্জিয়ান এরকম প্রতি গিজগিজ গিজগিজ করছে। সব গার্জিয়ান মনে করে কি সব তার বাচ্চাকে গড়ে পিটে মানুষ করে দেবে টিচার, সব টিচার করে দেবে, সব টিচারের দায়িত্ব, বাবা মার কোনো দায়িত্বই নেই, তারা টাকা দিয়ে দায়িত্ব শেষ। টিচারকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। টিচারের মধ্যে মনে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, বাচ্চাকে টিচারের কাছে দিয়ে দিয়েছি উনি সব করে দেবেন। টিচার সব করে দেবেন ঠিক কথা, ঠিকই, আগেকালে করে দিত তো। অতীতকালে যখন আশ্রমিক ব্যবস্থা ছিল, আশ্রমিক গুরু গৃহ যখন ছিল, গুরু গৃহে বাচ্চারা থাকতো তো, প্রায় 14 বছর থাকতো। 1 বছর 2 বছর না, 12-14 বছর শুধু গুরুর বাড়িতেই থাকতে হতো, নিজের বাড়িতে আসা যেত না। সে তুমি রাজার বাচ্চা হও কি গরিবের বাচ্চা হও, সেখানে গুরুদেবের দায়িত্ব ছিল তো একদম মানুষ বানিয়ে সমাজে পাঠিয়ে দেওয়া। কিন্তু এখন তো সে আর গুরু যুগ নেই, গুরু কালও নেই, সেই আশ্রমও নেই, আধুনিক যুগ। এখন ওয়ার্ক ফ্রম হোমের যুগ, এখন টিচারও বাড়িতে বসেই শিক্ষাদান করছে, ওয়ার্ক ফ্রম হোম, অনলাইনে। এই যে আমি এখন পড়াচ্ছি, এই ক্লাস হওয়া দরকার তোমাদের চোখের সামনে, তার চোখের সামনে তো হওয়া সম্ভব হচ্ছে না, ফলে আমাকে অন্য মাধ্যম ব্যবহার করতে হচ্ছে। আবার অন্য মাধ্যমের সুবিধাও রয়েছে, নানা প্রান্তের মানুষজন একটা জায়গায় এসে জড়ো হয়ে একটা ক্লাস নিতে পারছে। সুতরাং শুধু যে নেগেটিভ দিক দেখবো তা তো নয়, পজিটিভ দিকও আছে। তাহলে কি করতে হলো? তাহলে এই যে জটিল প্রেক্ষাপট, এই জটিল প্রেক্ষাপটের মধ্যে দিয়ে শিক্ষক হোক বা ব্যক্তিকে তার বুদ্ধির বিস্তার করাতে হবে। সেই বিস্তার হচ্ছে তার রেঞ্জ, তার সীমানা, তার পরিসীমা। সেই পরিসীমার মধ্যে দিয়েই সেই কঠিন বা জটিল অবস্থার সমস্যার সমাধান করতে হবে। সেই জন্য থর্নডাইকের এই বুদ্ধির ক্ষেত্রকে বলা হয়েছে বহু উপাদান তত্ত্ব। যে কোনো একমুখী ভাবনা চিন্তা, যে কোনো একটা বিষয় নিয়ে কোনো জটিল সমস্যাকে, কোনো কঠিন কাজকে সমাধান করা যাবে না। বুদ্ধি মানেই হচ্ছে কোনো সহজ সরল কোনো ব্যাপার নয়, একদম কোনো সাধারণ কোনো ব্যাপার নেই। বুদ্ধি বুদ্ধির মতন,
সে তার মতন ক্ষমতা নিয়ে কাজ করে। এবার যে লেভেলে যার বুদ্ধি কাজ করে সেটাই হচ্ছে তার মাত্রা, তার স্তর। সেই লেভেলে থেকে সে তার বুদ্ধিকে যে রেঞ্জে বিস্তার করাতে পারে সেটাই হচ্ছে তার বিস্তৃতি। বুঝতে পারলে পার্থ? হ্যাঁ স্যার। আমি এখানে ঘরে বসে তোমাদের সঙ্গে কাজ করছি, আমার পক্ষে আমি এখন চাইল্ড সাইকোলজির শিশুদেরকে নিয়ে কাজ করছি বলে তোমাদেরকে আমি আমার এই বুদ্ধির লেভেলকে এই পর্যন্ত বিস্তার করাতে পারবো। কিন্তু আমার কাছে যদি এখন কেউ জানতে চায় স্যার এভারেস্টের শৃঙ্গে আমি যেতে চাই, আপনি আমাকে একটু সেখানে পৌঁছাবার পথ ঘাট বিস্তারিত ভাবে একটু বলে দিন, টেকনিক্স গুলো বলে দিন। আমার পক্ষে সম্ভব নয় আমার বুদ্ধির লেভেলকে সেই জায়গায় নিয়ে যাওয়া, কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তার কারণ ওই জায়গার বুদ্ধি তোমায় যদি দিতে হয়, পরামর্শ যদি দিতে হয়, তাহলে আমাকে সেই জায়গার ক্ষেত্রের মানে কাজ করবার বুদ্ধিকে অর্জন করতে হবে, অর্জিত জ্ঞান, এবং সেখানে বুদ্ধিকে প্রয়োগ করবার কৌশলকে আয়ত্ত করতে হবে। তবে গিয়ে আমি বলতে পারবো যে এভারেস্টের শৃঙ্গে যেতে গেলে তোমাকে এইভাবে নিজেকে তৈরি করতে হবে, এইভাবে গঠন করতে হবে। আমি যদি মুখে বলে দিই এভারেস্টে যাওয়া খুব কঠিন কাজ, অত সহজ না, বরফের পথ দিয়ে যেতে হবে, হ্যাঁ খুব রিস্ক আছে, আর ট্রেনিং নিতে হয়, অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, এইটুকুতেই কি সমস্যা সমাধান হয়ে গেল? আমি এগুলো নিয়ে নিলাম, তাহলে কি আমি যেতে পারবো? স্যার আমি যদি এগুলো নিয়ে নিই তাহলে পারবো সবকিছু? না, শীতের জামা কাপড় নিতে হবে, নিলাম। না, অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, নিলাম। গাইড নিতে হবে, নিলাম। ট্রেনিং নিতে হবে, নিলাম। তাহলে আমি যেতে পারবো? নেহি, এর পরেও আরো অনেক কাজ। প্রত্যেকটা মুহূর্তে সূক্ষ্ম বুদ্ধির অ্যাপ্লাই, প্রত্যেকটি মুহূর্তে মৃত্যু ফাঁদ পড়ে রয়েছে। একটা পা ফেলতে গিয়ে 1000 বার ভাবতে হবে বরফের ঝড়ে আমি তলিয়ে যাই কিনা, কোন খাদে পড়ে যাই কিনা, প্রত্যেকটা ইঞ্চি পরিমাপ করে করে হিসেব করে করে জটিল সমস্যা থেকে বেরিয়ে বেরিয়ে আস্তে 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 নিজেকে বাঁচিয়ে প্রকৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে দুর্গম পরিস্থিতির মোকাবিলা করে আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। তাহলে সেই বুদ্ধির লেভেল সেই রকম মানুষের ক্ষেত্রে আলাদা, তার বিস্তার আলাদা, তার ক্ষেত্র আলাদা, তার স্পিড আলাদা, এবং সেটা প্রত্যেকটি কার্যক্ষেত্রের ক্ষেত্রেই তাই। যে ব্যক্তি মাঠে কাজ করেন তার ক্ষেত্রে যেমন ভাবনা চিন্তা, যে ব্যক্তি শিক্ষকতা করেন তার বুদ্ধির লেভেলের স্পিড, এরিয়া, লেভেল, রেঞ্জ সবকিছু পার্ট বাই পার্ট নির্ভর করে। সেই জন্য থর্নডাইক বলছেন সাধারণ বুদ্ধি বলে সেরকম সাধারণ বুদ্ধি বলে কোনো বুদ্ধি হয় না, সাধারণ বুদ্ধি বলে কোনো বুদ্ধি হয় না। বুঝে গেল কথাটা? হ্যাঁ স্যার। আজকে এই পর্যন্ত রইলো, 11টা বাজতে যাচ্ছে। ফির মিলেঙ্গে আগলে দিন। কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়েছে? না স্যার। স্যার পরের দিনে কি স্যার বাংলাদেশ শুরু করবেন? হ্যাঁ, পরের দিন বাংলাটা শুরু করব। এই এই দুজন অতিথি তোমরা আসবে তো সামনের দিন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার আছে, আসবো। আচ্ছা ঠিক আছে। আমাদেরকে ঠিক আছে, নিয়ে তাহলে আসবে। একদিন বাংলা একদিন সাইকোলজি হবে। হ্যাঁ, একদিন বাংলা একদিন সাইকোলজি। ঠিক আছে। স্যার এরপর কি শুক্রবার? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এরপর কি শুক্রবার? শুক্রবার, হ্যাঁ শুক্রবারই তো জানি, সেটা তো জানি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, চল। শুক্রবারই হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, Thank গুড নাইট। গুড নাইট স্যার। নেক্সট হচ্ছে